নেই বললেই চলে। তবে সাধারণত 15 বছরের আগে কিডনি পাথর খুবই কম পাওয়া যায়। কিন্তু আমাদের যে অভিজ্ঞতা সেখানে আমি 6 বছরের একটা বাচ্চা, 4 বছরের বাচ্চারও আমি পাথরের জন্য অপারেশন করেছি। আর তাহলে 15 বছরের আগে সাধারণত এটা কম, পাথর কম হয়। এবং এরপরে সাধারণত মানুষ যখন কর্মক্ষম হয়, অর্থাৎ 18 বছর থেকে নিয়ে 40 বছর, এই সময়ে পাথর একটা অনেক বেশি সংখ্যায় দেখা যায়। এরপরে আবার যখন 50 বছরের পরে, অর্থাৎ যখন পুরুষ মানুষের প্রোস্টেট বড় হয় কিংবা মহিলাদের প্রস্রাবে যখন বাধা তৈরি হয়, অর্থাৎ যখন প্রস্রাবে বয়সের কারণে বাধা তৈরি হয়, ওই সময়ও আবার পাথরের সংখ্যা বেশি দেখা যায়। অর্থাৎ এদিকে আপনি যদি বলেন 18 থেকে 40 এবং ওইদিকে হচ্ছে 55 থেকে পরবর্তী বয়সে আমরা পাথরের রোগী বেশি পেয়ে থাকি। আর এই ক্ষেত্রে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আমরা পুরুষ রোগী বেশি পেয়ে থাকি। মহিলা রোগীর চেয়ে আপনার কিডনি পাথরে পুরুষদেরই বেশি হয়। প্রশ্নটা আমার ছিল স্যার যে মানে প্রশ্নটা আপনি উত্তরটা আগেই দিয়ে ফেলেছেন, তারপরেও আমি একটু জানতে চাই, যেহেতু আপনি বললেন পুরুষদের, আমার প্রশ্নটা ছিল যে পুরুষ না নারীদের, কাদের এটা হয়, যেহেতু আপনি অলরেডি বলেই দিয়েছেন, পুরুষদের কেন এই পাথর হওয়ার সম্ভাবনা বেশি? পুরুষদের বেশি হয় এর কারণ হচ্ছে যে মূলত পুরুষরা হচ্ছে বাইরে বেশি কাজ করতে যায়, এই কারণে হচ্ছে তাদের শরীরের যে জলীয় অংশ সেটা বেশি কমে যায় এবং এই কারণে তাদের প্রস্রাবের ঘনত্ব বেশি হয়। এই কারণে মূলত পুরুষদের পাথর বেশি হয়। আর মহিলারা যেহেতু সাধারণত ঘরে থাকে, তবে এখনকার যদি আপনার যে মহিলারা বাইরে কর্মক্ষম আছেন তারা তো সাধারণত যদি অফিসে কাজ করে, সেই ক্ষেত্রে তো আপনার যে রোদে যাওয়া বা জলীয় অংশ কমে যাওয়ার যে ব্যাপারটা সেটা থাকে না। কিন্তু যদি মাঠে ঘাটে কাজ করে তাহলে মহিলাদের ক্ষেত্রেও পাথর হতে পারে। আর এই ব্যাপারে পুরুষদের পাথর বেশি হয়, এক্ষেত্রে আমি আমাদের দেশের একটা আপনাকে পরিসংখ্যান দিতে পারি। সেটা হচ্ছে যে আপনি জানেন যে আমাদের দেশের অনেক মানুষ বিদেশে গিয়ে তাদের কাজ করে, আমাদের দেশকে যাদেরকে রেমিটেন্স যোদ্ধা হিসেবে আমরা সম্মান করি, আমাদের দেশের অর্থনীতির কাঁটা যারা ঘোরানোর ব্যবস্থা করেন। তো সেই মানুষগুলো যখন আপনার মিডিল ইস্টে যায়, অর্থাৎ আরবীয় কান্ট্রি, যেসব দেশে তাপমাত্রা অনেক বেশি এবং বাতাসের জলীয় অংশের পরিমাণ অনেক কম, তাই তাদের এই শরীরের যে জলীয় অংশ সেটা কমে যাওয়ার কারণে তাদের যে পাথর হওয়ার পরিমাণ সেটা কিন্তু আমরা যারা বাংলাদেশে আছি তাদের প্রায় 10 গুণ। অর্থাৎ আমাদের দেশে থাকা অবস্থায় যে মানুষগুলো দেখা যাচ্ছে পাথর হচ্ছে না, তারাই যখন এই আরব দেশগুলোতে যাচ্ছে পরিমাণ অনেক বেড়ে যাচ্ছে। স্যার আমাকে শুনতে পাচ্ছেন? স্যার আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। স্যার আমরা একটু আমরা আমাদের সোশ্যাল মিডিয়া ইনসাফ বারেক হাসপাতালের ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে আমাদের লাইভটি। সবাই দেখছেন, অনেকে প্রশ্ন করছেন। আমরা একটু যারা দেখছেন তাদের একটা প্রশ্ন নেই। ইমরান হোসেন প্রশ্ন করেছেন একটা খুবই আমাদের যে বিষয়ে আপনি আলোচনা করছিলেন, স্যার পানির স্বল্পতার কারণেই কি শুধু কিডনিতে পাথর হয়? পানি জি স্যার, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। দুঃখিত, আসলে কিছু নেটওয়ার্ক জনিত বিভ্রাটের কারণে হয়তো কথা শোনা যাচ্ছে না। পানির স্বল্পতা মিন্স হচ্ছে যদি প্রস্রাবের ঘনত্ব বেড়ে যায়। এখন প্রস্রাবের ঘনত্ব বাড়ার তো পানির স্বল্পতা ছাড়া আর কোনো কারণ নেই। সুতরাং পানির স্বল্পতা অবশ্যই অন্যতম কারণ। কারণ এখন পর্যন্ত যেসব গবেষণা হয়েছে এই পাথর নিয়ে, কারণ যদি এবং আমরা এখানে আমি একটা কথা আগেই বলে দেই যে আমরা যেসব রোগীর একবার পাথর হয় তাদের কিন্তু সারা জীবনই পাথর হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এখন এই পাথর যে তাদের পাথর থেকে মুক্তি পাওয়ার উপায় হিসাবে বা আমরা যেসব রোগীর পাথরের অপারেশন করি বা পাথরের চিকিৎসা দেই যে ওষুধ দিয়ে বের করে দেওয়ার জন্য, তাদেরকে আমরা বলে দেই যে আপনার আগামী দিনে আরো পাথর হবে, কিন্তু পাথর না হওয়ানোর একটাই মাত্র ব্যবস্থা আছে, সেটা হচ্ছে আপনাকে এই পরিমাণ পানি খেতে হবে, কিন্তু 2 লিটার প্রস্রাব দিনে হয়। অর্থাৎ গবেষণায় দেখা যাচ্ছে যে কারো যদি 24 ঘন্টায় 2 লিটার প্রস্রাব হয়, তাহলে পেশাবের ঘনত্ব যে পরিমাণ হয় সেই ঘনত্বতে যে আপনার লবণের যে অংশটুকু থাকে সেটা ক্রিস্টাল তৈরি করতে পারে না এবং পাথর তৈরি করতে পারে না। তাই অবশ্যই এটি একটি অন্যতম কারণ।
যে পাথর হওয়ার ক্ষেত্রে আমাদের শরীরের যে পানীয় যে মানে জলীয় অংশের যে স্বল্পতা, আমাদের শরীরের জলীয় অংশের স্বল্পতা কিন্তু এখানে কোনো প্রয়োজনীয় বিষয় না। আমাদের মূল কারণ হচ্ছে যে যদি আমাদের প্রস্রাবে যে জলীয় অংশ সেইটার যে লবণের সাথে যে অনুপাত সেইটা যদি কমে যায়। তো স্যার আপনি যেমনটা বলছিলেন যে আমাদের এটাও একটা প্রশ্ন যে পানির স্বল্পতা। এখন এই পানির আপনার পানি কি পরিমাণ খেতে হবে এটা একটা বিষয়। আর পানি এটা অনেকেই বলেন যে কত লিটার সারাদিন আমাকে পানি খেতে হবে, কত লিটার পানি খেলে আমি মুক্ত থাকতে পারবো বা আমার আচ্ছা, এটা একটা খুবই মানে ইন্টারেস্টিং বিষয় যে আসলে কতটুকু পানি খেতে হবে এইটা কোনো জায়গায় আমরা লেখা পাই না। প্রথম কথা হচ্ছে যে আমাদের প্রস্রাবের পরিমাণটা 2 লিটার হতে হবে। এখন এই 2 লিটার প্রস্রাব হওয়ার জন্য যতটুকু পানি খাওয়ার প্রয়োজন ততটুকু পানি খেতে হবে। এখন এই পরিমাণটা নির্ভর করে যে একজন মানুষের শরীরের গঠন, তার কাজের ধরন এবং আবহাওয়ার উপরে। আপনি ধরেন যে আমরা যখন বাংলাদেশে থাকি, যখন আমাদের এখানে বর্ষাকাল, তখন তো ঘাম খুবই কম, ঘাম সেরকম তৈরি হয় না কিন্তু বা উড়ে যায় না, কিন্তু শীতকালে অনেক বেশি ঘাম হয়, মানে ঘাম উড়ে যায়, মানে আমাদের শরীর শুষ্ক থাকে। তো আমরা বর্ষাকালে যতখানি পানি খাই 2 লিটার প্রস্রাব হওয়ার জন্যই শীতকালে তার চেয়ে বেশি পানি খেতে হবে। আবার আমাদের যে ভাইটা রেমিটেন্স যোদ্ধা হিসাবে সৌদি আরবে বা কুয়েত কাতারে থাকে, সে দেখা যাচ্ছে 2 লিটার প্রস্রাব হওয়ার জন্য ওখানে তাকে 8 থেকে 10 লিটার পানি খেতে হচ্ছে। যেখানে আমরা বাংলাদেশে 2 লিটার প্রস্রাব হওয়ার জন্য শুষ্ক মৌসুমে 3.5 থেকে 4 লিটার পানি খেলে এবং যে বর্ষার মৌসুমে দেখা যাচ্ছে 3 লিটার পানি খেলে আমাদের 2 লিটার প্রস্রাব হয়। তাই আসলে কতটুকু পানি খেতে হবে এইটা আসলে মুখ্য বিষয় না। পাথর রোধের জন্য মুখ্য বিষয় হচ্ছে আমাদের 2 লিটার প্রস্রাব হইতে হবে। এই 2 লিটার প্রস্রাব হওয়ার জন্য শরীর ভেদে, আবহাওয়া ভেদে, কাজ ভেদে যে স্যার আমরা উত্তর পেয়েছি স্যার। পানি খেলে পাথর ঝরে, অর্থাৎ যারা বেশি পানি খায় তাদের কিছু পাথর যেগুলো রয়েছে যে পানির কারণেই তাদের পাথর আর জমতে পারে না, আর কিছু পাথর অপারেশন করে অথবা সার্জারি করে সেটাকে বের করতে হয়। এই বিষয়টা যদি স্যার আপনি একটু ক্লিয়ার করেন। পাথরের অপারেশন আগেই আমাদের আরো চিকিৎসা আছে। সেটা হচ্ছে যে প্রথমত তো কিছু পাথর আছে, আসলে পাথর কত বড় তার উপরে নির্ভর করে যে এই পাথরের চিকিৎসা ব্যবস্থা কি হবে। যদি 5 মিলিমিটার বা মানে 1 সেন্টিমিটারের অর্ধেক, 5 মিলিমিটারের চেয়ে ছোট যদি পাথর হয়, তাহলে গবেষণায় দেখা গেছে যে এই পাথরগুলোর জন্য আসলে কোনো চিকিৎসা ব্যবস্থারই প্রয়োজন নাই। এই পাথরগুলো স্বাভাবিকভাবে আমাদের শরীর থেকে বের হয়ে যায়। যখন 5 মিলিমিটারের বড় পাথর হয়, 5 মিলিমিটার থেকে 1 সেন্টিমিটার পাথর, এটা যদি কিডনিতে থাকে তাহলে এটা আসলে মূলত বের করার কোনো উপায় নাই। কিন্তু এরা কিডনি থেকে বের হয়ে যদি কিডনি নালী বা ইউরেটারে এসে পৌঁছে যায়, তাহলে আমরা কিছু ঔষধ ব্যবহার করি, যে ঔষধগুলো এই কিডনি নালীকে প্রসারিত করে, যার ফলে সেই পাথরটা বের হয়ে আসে এবং প্রস্রাবের সাথে বের হয়ে যায়। আর যদি পাথর 1 সেন্টিমিটারের বেশি হয়ে যায়, অথবা কারো প্রস্রাবের নালীতে যদি জন্মগত এমন কোনো ত্রুটি থাকে যেটার কারণে আপনার ছোট ছোট পাথরই হোক না কেন সেটা বের হইতে পারবে না, তাহলে সেই ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন হয়। এখন অপারেশন যদি আমরা করি তাহলে আমাদের মূলত দুইটা বিষয়, একটা হচ্ছে যে পাথরটা কত বড়, পাথরটা যদি 1 সেন্টিমিটারের বেশি বড় হয় তাহলেই আমাদের অপারেশনের প্রয়োজন হয়। এখন এই ক্ষেত্রে পাথরটা কোথায় আছে সেটাও একটা বিষয়, কারণ আমরা মূত্রতন্ত্রের আমি বলেছি যে কোনো জায়গায় পাথর থাকতে পারে, যেমন কিডনির মধ্যে পাথর থাকতে পারে, কিডনি নালী বা ইউরেটারে পাথর থাকতে পারে, মূত্রথলির মধ্যে পাথর থাকতে পারে, এবং ইউরেথ্রা অর্থাৎ মূত্রথলি থেকে যে নালীটি পেশাব সব বাইরে নিয়ে যায় সেখানেও পাথর থাকতে পারে। এখন যেখানেই পাথর থাকুক না কেন আমাদের বিভিন্ন আধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে, সার্জারির মাধ্যমে আমরা সেই পাথর বের করে নিয়ে আসতে পারি। জি স্যার, আমরা আবারও একটু অনলাইনে আমরা যাই। আজহার গাজী প্রশ্ন করেছেন, স্যার কিডনির পাথর থেকে বাঁচার উপায় কি? কিডনির পাথর থেকে বাঁচার উপায় তো আমি আগেও বলেছি, একই কথা আবার, যে আমাদের কিডনির পাথর থেকে বাঁচার উপায় হচ্ছে আমাদের প্রস্রাব 24 ঘন্টায় 2 লিটারের বেশি হতে হবে। এই 2 লিটারের বেশি হওয়ার জন্য আমাদের যে পরিমাণ পানি খেতে হয় আবহাওয়ার ভেদে এবং আমাদের শারীরিক গঠন ভেদে সেই পরিমাণ পানি খেতে হবে। যদি 2 লিটারের বেশি আমরা পানি, 2 লিটারের বেশি যদি আমাদের প্রস্রাব হয়, তাহলে যে পাথরের যে প্রাথমিক পর্যায়ে একটা ছোট্ট চিনির দানা বা একটা সরিষার দানা সমান থাকে, সেই সময় পাথরটা বের হয়ে চলে যাবে, এটা আমরা টেরও পাবো না। অর্থাৎ পাথর যে অসুস্থতা সেটা হওয়ার আগে এটা বের হয়ে যাবে। তাই আমরা যদি বলি যে হচ্ছে যে পাথর থেকে বাঁচার একটাই উপায় বা একমাত্র উপায়, সেটা হচ্ছে যে আমাদের অবশ্যই প্রস্রাবের পরিমাণ প্রতিদিন 24 ঘন্টায় 2 লিটারের বেশি হতে হবে।
তাহলে স্যার আমরা বলতে পারি যে যারা পানি কম খান বা যাদের প্রস্রাব কম হয় তারা পাথর হওয়ার ঝুঁকিতে থাকেন, এটা আমরা বলতে পারি স্যার। এখানে এখানে একটা আবার আপনার বিষয় আছে, যেটা হচ্ছে যে আমাদের যেমন আপনি জানেন যে আমাদের দেশের মানে চিকিৎসা পরামর্শ দেওয়ার মানুষের পরিমাণ অনেক বেশি, বা আমরা অনেক বন্ধু বৎসল বা সামাজিক, এই কারণে আপনি দেখবেন যে এমনি সবাই বলে একটু পানি বেশি করে খেতে হবে, একটু পানি বেশি করে খেতে হবে, কিন্তু আসলে পানি খুব বেশি খাওয়ারও ঠিক না। কারণ আমাদের দুইটাই কিডনি, এবং আমাদের এই দুইটা কিডনি সারা জীবন ধরে আমাদের শরীরের পানি ছেকেই বের করবে। তাই আমাদের এই পরিমাণে পানি খাওয়া উচিত যে পরিমাণ আমাদের প্রয়োজন। কারণ আমরা এরকম অনেক রোগী পেয়েছি, রোগী এসে আমাদের কমপ্লেন করে যে তার বারবার ঘন ঘন প্রস্রাব হয়। এখন ঘন ঘন প্রস্রাব হয় কেন? যখন আমি তার গল্প শুনতে যাচ্ছি তখন দেখা যাচ্ছে সে দিনে 8 থেকে 10 লিটার পানি খায়। এখন 8 থেকে 10 লিটার যদি পানি খায় তাহলে তো তার কিডনি ওই পরিমাণ প্রস্রাবই তৈরি করবে এবং তাকে বারবার প্রস্রাবে যেতে হবে, এবং কিডনির যে সক্ষমতা সেটাও তো ধীরে ধীরে কমে যাবে। তাই পানি বেশি খাই বলে আসলে এটাকে একদম সাধারণভাবে বলা ঠিক হবে না। আমাদের বলতে হবে এইটাই যে আপনি এই পরিমাণে পানি খাবেন যেন 2 লিটার প্রস্রাব হয়। ওকে, তো স্যার আমরা আরো একটা প্রশ্ন এসেছে, যদি আমাদের এটা একটু পরের প্রশ্ন, তারপরে আমরা একটু পরে নিই প্রশ্নটা। আবার প্যানেল থেকে প্রশ্ন নিয়ে হাত থেকে, আমরা এই পাথর হলে আমরা লক্ষণগুলো কি বুঝবো, যে কি লক্ষণ দেখে বুঝবো যে আমার কিডনিতে বা আমার মূত্রতন্ত্রে পাথর হয়েছে, কি লক্ষণ প্রকাশিত হতে পারে? আচ্ছা, মূত্রতন্ত্রের পাথরের প্রধান লক্ষণই হচ্ছে ব্যথা। পাথরটা কোন জায়গায় হয়েছে সেই জায়গাতেই ব্যথা হয়। আসলে এই যে ব্যথাটা হয় এর কারণ হচ্ছে যে এই যে কিডনি থেকে প্রস্রাব তৈরি হলো, তারপর কিডনি নালীতে, প্রস্রাবের থলিতে, মূত্রনালীতে বের হয়ে গেল, এই জায়গার যদি কোনো জায়গায় পাথর বাধা তৈরি করে, অর্থাৎ প্রস্রাবের যে স্বাভাবিক প্রবাহ সেটাতে বাধা তৈরি করে, সেটা কিডনিতে প্রস্রাব তৈরি হওয়ার পর আসার সময় কিডনির যে জায়গায় বাধা তৈরি করছে ওখানে যদি একটা পাথর আটকে যায় তাহলে ব্যথা করবে, কিডনি ইউরেটারে যদি একটা পাথর আটকে যায় তাহলে ব্যথা করবে, এবং এই ব্যথাই হচ্ছে মূলত পাথরের প্রধান লক্ষণ। আবার কোনো কোনো ক্ষেত্রে যদি পাথর পেশাবের থলিতে থাকে তাহলে সেই পাথরটা ওই প্রস্রাবের নালীতে এসে প্রস্রাব বন্ধ হয়ে যেতে পারে, রোগী প্রস্রাব করতে পারে না। আবার কখনো কখনো প্রস্রাবের থলি থেকে যে নালীটা প্রস্রাব বাইরে নিয়ে আসে সেই নালীর মধ্যে পাথর থাকলে যখনই প্রস্রাব করবে তখনই অনেক জ্বালা পোড়া করে। তাহলে মূলত আসলে পাথরের আপনি যদি লক্ষণ বলতে চান, প্রথম লক্ষণ হচ্ছে ব্যথা, দ্বিতীয় লক্ষণ হচ্ছে যদি প্রস্রাবের থলি বা নিচের দিকে পাথর থাকে তাহলে প্রস্রাব আটকে যেতে পারে বা বাধাপ্রাপ্ত হতে পারে। আরেকটা লক্ষণ হচ্ছে রক্ত যাওয়া, অর্থাৎ পাথর, যেহেতু আপনি বললেন যে আমাদের শরীর তো নরম, তাহলে এত শক্ত পাথর কোথায় থেকে আসে? তো পাথর তো ওই যে লবণগুলো জমে জমে পাথর তৈরি হয়, কিন্তু এই যে পাথরটা তৈরি হয় সেটা যেহেতু অনেক শক্ত এবং সেটা হচ্ছে আপনার যে শরীরের যে নরম জায়গা সেখানে ঘষা খেতে থাকে, সেখানে একটু ছিঁড়ে যায়, সেখানে একটু ঘা তৈরি হয়, সেখান থেকে রক্তপাত হয়। তাই আরেকটা লক্ষণ হচ্ছে যে প্রস্রাবের রক্তপাত হতে পারে, প্রস্রাব রোগী বলতে পারে বা কারো এরকম লক্ষণ দেখা যেতে পারে যে তার প্রস্রাবের রং লাল হচ্ছে, এইটা। আর আরেকটা লক্ষণ আছে যেটা হচ্ছে যে আমি আপনাকে বললাম যে প্রস্রাব আটকে যেতে পারে যদি প্রস্রাবটা এসে রক্তনালীর প্রস্রাবের নালীর মুখে এসে বসে যায়। আর অনেক ক্ষেত্রে আমরা দেখি যে এগুলো কোনো লক্ষণই নাই, বাট বারবার রোগীর প্রস্রাবের ইনফেকশন হচ্ছে, অর্থাৎ বারবার রোগী আসছে যে তার প্রস্রাবে জ্বালা পোড়া হচ্ছে, প্রস্রাবে তারপর তার বারবার জ্বর আসছে, সেই ক্ষেত্রে আমরা তখন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে পাথর পেতে পারি। তাহলে আমরা যদি এক কথায় বলি যে পাথরের লক্ষণ প্রথম হচ্ছে ব্যথা, দ্বিতীয়ত হচ্ছে প্রস্রাবে রক্ত যাওয়া, তৃতীয়ত হচ্ছে যে প্রস্রাব আটকে যাওয়া, আর চতুর্থত হচ্ছে প্রস্রাবে ইনফেকশন, প্রস্রাবে জ্বালা পোড়া বা বারবার জ্বর হওয়া। স্যার আমরা একটা মিথ বা প্রচলিত একটা বিষয় যে অনেকেই বলে যে কোমর ব্যথা, কোমর ব্যথা হলেই কি এটা মানে কিডনির পাথরের বা কিডনির ইনফেকশন বা কিডনির কোন লক্ষণ কিনা এটা? বা কোমর ব্যথা হলে সাধারণত দুই পাশে ব্যথা, সে ভাবছে যে তার কোন কিডনিতে পাথর হয়েছে বা কিডনিতে কোনো প্রবলেম হয়েছে। স্যার এই কোমর ব্যথা নিয়ে প্রচলিত এটা নিয়ে গবেষণা আছে যে কোমর ব্যথা এবং কিডনিতে পাথর, যে কত রোগীর সাধারণত দেখা যায় যে যাদের কোমর ব্যথা হয় তাদের মধ্যে এই পাথরের পরিমাণ সাধারণত 2 থেকে 3% মাত্র, মানে 2 থেকে 3% কোমর ব্যথা এবং যে আপনার পাথর হওয়ার এইটার যে আপনার গবেষণা যে পরস্পর সম্পর্ক, এটা মাত্র 2 থেকে 3%। এইটা আসলে আমাদের যে মাজা ব্যথা বা কোমর ব্যথা, মূলত আমাদের যে উপমহাদেশের যে কোমর ব্যথা বা মাজা ব্যথা, এটা মূলত আসলে আমাদের যে কাজের ধরন সেটার জন্য, আমরা যে কাজগুলো করি সেটার জন্য যে জিনিস মানে টুল ব্যবহার করতে হয় বা যে যন্ত্রপাতি ব্যবহার করতে হয় আমরা সেগুলো ব্যবহার করি না। আপনি যদি ঘরের কাজের কথা বলেন তাহলে আমরা যে ঘর মুছি বা হচ্ছে কাপড় পরিষ্কার করি বা রান্না বান্না করি, আপনি দেখবেন সবাই নিচে বসে থেকে এটা করে, মহিলারা বিশেষ করে।
আবার হচ্ছে যে আমরা যে বিভিন্ন পুরুষরা যে বাইরে কাজ করে সেখানে দেখবেন যে একটা মানুষ টেবিলের উপরে উপুর হয়ে কোনো একটা কাজ করছে। অর্থাৎ আমাদের শরীরের সাথে মানানসই যন্ত্রপাতি আসলে আমাদের দেশে নাই। মানে আমরা তো ধরেন একটা গরিব দেশের মানুষ, এটা এরকমই হওয়ার কথা, বা এই উপমহাদেশেরও তাই। এই যে আমাদের কাজের ধরন এবং যন্ত্রপাতির ধরন, এটার মধ্যে যে আপনার পার্থক্য বা এটা যে সঠিক না, এই কারণেই মূলত আমাদের মাজা ব্যথার পরিমাণ অনেক বেশি। আমরা তো 40-50 বছরের পরে পুরুষ মহিলা ভেদে আপনি দেখবেন সবারই মাজা ব্যথা আছে। এটা মূলত আসলে পাথর বা কিডনির সমস্যা না, এটা হচ্ছে হাড্ডি মাংসের সমস্যা। এবং এই হাড্ডি মাংসের বিভিন্ন ব্যায়াম আছে যেগুলো করলেই এগুলো ভালো হয়ে যায়। ছোট, ছোট কিছু বিষয় আমি একটু সাধারণ মানুষের সাধারণ কিছু প্রশ্ন একটু ছোট করেই জানতে চাই স্যার। ছোট পাথর হলে কি লক্ষণ? বড় পাথর হলে কি লক্ষণ? এরকম কোন লক্ষণ আছে কিনা? না বাবা, আসলে বড় পাথর বা ছোট পাথরের বিষয়টা হচ্ছে যে পাথর প্রস্রাবের ধারায় বাধা তৈরি করছে কিনা। প্রস্রাবের ধারায় বাধা তৈরি করে তাহলে অনেক ব্যথা হবে, যদি বাধা তৈরি না করে তাহলে ব্যথা হবে না। সেই ক্ষেত্রে যদি পাথর বড় হয়, আমরা কিডনিতে অনেক পাথর পাই যেটাকে স্ট্যাগ হর্ন স্টোন বলে, অর্থাৎ যেগুলো ওই যে আপনার যে হরিণের শিং এর মতো দেখতে হয়, এগুলো পুরো কিডনি জুড়ে থাকে, কিন্তু এগুলো প্রস্রাবে কোনো বাধা তৈরি করে না। এই কারণে এগুলো ব্যথা তৈরি করে না। কিন্তু ছোট্ট একটা পাথর, এটা কিডনি নালীতে আটকে গেছে, প্রস্রাবের ধারাতে বাধা তৈরি করে, এতে সাংঘাতিক ব্যথা হবে। এই কারণে আসলে পাথরের আকারের সাথে ব্যথার কোনো সম্পর্ক নেই। আচ্ছা। তো স্যার আমরা অনলাইন থেকে আবার একটা প্রশ্ন নেই। শিউলি শুভ প্রশ্ন করেছেন, স্যার কিভাবে মেপে দেখবো সারাদিন 2 লিটার প্রস্রাব হলো কিনা? না আসলে এটা একটা জটিল বিষয় যে কিভাবে মেপে দেখবো। আমি রোগীদেরকে যেটা বলি, কারণ আমরা অনেক পাথরের রোগীর অপারেশন করি এবং প্রত্যেকটা রোগীকেই আমি বলে দিই যে আপনার সারা জীবন পাথর হবে এবং আপনাকে 2 লিটার যেন প্রতিদিন প্রস্রাব হয়, এটা আপনাকে নিশ্চিত করতে হবে। তাহলে আপনি পরবর্তী জীবনে পাথরের জন্য কোনো অপারেশন বা এই ধরনের চিকিৎসা লাগবে না। তাদেরকে আমি যেটা বলি যে আপনি একটি 2 লিটারের পাত্রে 24 ঘন্টা প্রস্রাব করবেন, অর্থাৎ একদিন সকাল 7টা থেকে পরের দিন, যেন হচ্ছে যে আপনি মাপতে পারেন যে এই 2 লিটার প্রস্রাব হওয়ার জন্য আপনার কি পরিমাণ পানি খেতে হচ্ছে। 2 দিন বা 3 দিন যদি একজন মানুষ এটা ফলো করে, তাহলে দেখা যায় যে সে এটা ঠিক করতে পারবে যে তার 2 লিটার প্রস্রাব হওয়ার জন্য কি পরিমাণ পানি খেতে হতে পারে। এটা আসলে যদিও একটু আপনাকে একজন মানুষকে খেয়াল করে করতে হয়, কিন্তু আমাদের পাথর থেকে বেঁচে থাকার জন্য বা পাথরের জটিলতা থেকে বেঁচে থাকার জন্য নিজের প্রস্রাব মেপে এটা ঠিক করা ছাড়া আসলে কোনো উপায় নেই। শিউলি শুভকে অনেক ধন্যবাদ যে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করে আমাদেরকে সহযোগিতা করেছেন সাধারণ মানুষের জন্য। ধন্যবাদ শিউলি শুভকে। আমরা স্যার একটু হাতের প্রশ্নের দিকে যাচ্ছি যে আমাদের এই পাথর নির্ণয়ের জন্য কি ধরনের ছোটখাটো পরীক্ষা দিয়ে আমাদের নির্ণয় প্রক্রিয়াটা কি হতে পারে যে আমার পাথর হয়েছে কিনা? আমি কি আগে ডাক্তারের কাছে যাব নাকি আমি কোনো টেস্ট করে জানতে পারবো যে আমার পাথর হয়েছে বা এরকম? কি পরামর্শ আপনার? বা না কোন ধরনের পাথর, ডাক্তার? না আসলে তো পাথর হয়েছে কিনা এটা বোঝার জন্য তো ডাক্তারের কাছেই যেতে হবে। আসলে তো প্রথমতই আপনার ভেবে নেওয়ার কোনো কারণ নাই যে পাথর হয়েছে। যে সমস্যাই হোক না কেন, সেটা ব্যথা হোক বা প্রস্রাবে রক্ত যাক বা বারবার ইনফেকশন হোক, আগে রোগীরা ডাক্তারের কাছে গেলে তখন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বোঝা যায়। তবে কি কি পরীক্ষা দিয়ে বোঝা যায়, মূলত আমরা খুবই ছোটখাটো কিছু পরীক্ষা, যেমন একটা আল্ট্রাসোনোগ্রাম, কিডনির আল্ট্রাসোনোগ্রাম বা কেউবি রিজন আমরা বলি, যে কিডনি, ইউরেটার, ব্লাডার, ইউরিনারি ব্লাডার, এই রিজনের একটা আল্ট্রাসোনোগ্রাম, এটা খুবই সব জায়গায় পাওয়া যায়। এটা একটা পাথর নির্ণয়ের জন্য খুব ভালো পরীক্ষা। একটা এক্স রে, কিছু কিছু পাথর আছে যেগুলো আবার এক্স রে তে দেখা যায় না, তো সেগুলোর ক্ষেত্রে এক্স রে কাজ করে না, বাট যেগুলো পাথর এক্স রে তে দেখা যায় এগুলোর ক্ষেত্রে আপনার এই এক্স রে খুবই ভালো কাজ করে। এক্স রে তে আমরা দেখতে পারি পাথর কোথায় হয়েছে। আর পাথরের সুনিশ্চিত পরীক্ষা যদি বলা যায়, তাহলে সেটা হচ্ছে সিটি স্ক্যান। সিটি স্ক্যানে আপনার যেখানেই পাথর থাকুক, যত বড়ই পাথর থাকুক, সবকিছুই বোঝা যায়। যেমন আল্ট্রাসোনোগ্রামের কিছু আপনার সীমাবদ্ধতা আছে, সব জায়গার পাথর ঠিক মতো দেখা যায় না। আবার এক্স রে তেও দেখা যাচ্ছে যে যে সকল পাথর এক্স রে তে দেখা যায় না, এরকম অনেক পাথর আছে, অনেক ধরনের পাথর আছে। কিন্তু সিটি স্ক্যান এমন একটি পরীক্ষা, যে পরীক্ষায় সব ধরনের পাথরই দেখা যায়। আর এখানে আমি একটু একটা তথ্য দিতে চাই, সেটা হচ্ছে যে আমাদের ইনসাফ বারাকা কিডনি হসপিটালে আমরা একটা সিটি স্ক্যান করি, যেটাকে আমরা স্টোন লোকেশন বলি, যেটা মাত্র 2,500 টাকা লাগে। এই টাকায় বাংলাদেশের কোথাও অ্যাকচুয়ালি এই সিটি স্ক্যান সম্ভব না। তাই আমরা খুব সহজেই সুনিশ্চিত ভাবে এই কিডনির পাথর বা মূত্রতন্ত্রের পাথর রোগ নির্ণয় করতে পারি। স্যার আপনি অনেকটা সহজ করেই বলেছেন। আমরা একটু সংক্ষেপে যদি চিকিৎসা সম্পর্কে আপনি কিছুটা বলেছেন, তারপরেও
আমরা কি ধরনের চিকিৎসা আমাদের কাছে রয়েছে, কিভাবে আমরা পাথরগুলো বের করি, কি ধরনের খরচ হতে পারে বা কি সময় লাগতে পারে, বা বাংলাদেশে সম্ভব কিনা বর্তমানে কিডনি পাথর বের করার জন্য? কিডনি পাথর বা মূত্রতন্ত্রের যে কোনো পাথরের চিকিৎসাই বাংলাদেশে এখন সম্ভব। আর এই ব্যাপারে যদি কিডনিতে পাথর হয় সেই ক্ষেত্রে আমাদের একটা ফুটো করতে হয় শরীরের পেছনের দিকে, একটা ফুটো করে সেই ফুটো দিয়ে আমরা ক্যামেরা নিয়ে গিয়ে পাথরটা বের করে নিয়ে আসতে পারি। আর যদি কিডনির নিচে যে কোনো জায়গায়, অর্থাৎ কিডনি নালী বা মূত্রথলি বা পেশাবের নালী যে কোনো জায়গায় যদি পাথর হয়, তাহলে আমাদের কাটাও লাগে না, আমরা কোনো রকম কাটা ছেঁড়া ছাড়াই ক্যামেরা নিয়ে গিয়ে সেইগুলো পাথরগুলো সব বের করে নিয়ে আসতে পারি। আর এই অপারেশন গুলো এখন আমাদের তো হাসপাতালে তো খুবই সহজলভ্য, বা বাংলাদেশে ঢাকা শহরে এগুলো সহজলভ্য, যদিও ঢাকার বাইরে এখনো এগুলো খুব বেশি সহজলভ্য না। আর যেটা সময়ের ব্যাপার হচ্ছে অ্যাকচুয়ালি পাথরটা কোন জায়গায় আছে এবং কত বড়, এর উপর নির্ভর করে যে পাথর এই অপারেশনে কেমন সময় লাগবে। আর খরচ হচ্ছে এটাও ঠিক একই রকম, যে পাথরটা কোন জায়গায় আছে, এবং এইটা খরচ নির্ভর করে কোন ধরনের হাসপাতালে এই অপারেশন করা হচ্ছে। কারণ আপনি জানেন যে বাংলাদেশে বিভিন্ন লেভেলের হাসপাতাল আছে। আমরা ইনসাফ বারাকা কিডনি হাসপাতালে এটা শুধু বলতে পারি যে আমরা ইনসাফ বারাকা কিডনি হাসপাতালে এই যে এই আপনার আধুনিক যে অপারেশন গুলো আছে, টেকনিক্যাল অপারেশন, অর্থাৎ বিভিন্ন যন্ত্রপাতির মাধ্যমে, ক্যামেরা বা হচ্ছে যে পাথর ভাঙার জন্য লেজার, বা হচ্ছে আপনার আরো শকওয়েভ, লিথোট্রিপসি, অনেক ধরনের আধুনিক যন্ত্রপাতি আছে। এই যন্ত্রপাতিগুলো ব্যবহার করে এই কিডনি পাথর, মূত্রনালীর পাথর বা প্রস্রাবের থলির পাথরের যে চিকিৎসা ইনসাফ বারাকা কিডনি হাসপাতাল, এটা সর্বনিম্ন খরচে আমরা করতে পারি। আমরা যদি এটা তুলনা করি, তাহলে আপনি দেখবেন যে অন্যান্য যে আমাদের আশপাশে যে হসপিটাল গুলো আছে, হ্যাঁ, এই হসপিটাল গুলোতে আমরা যে খরচে এই অপারেশন করি তার প্রায় দ্বিগুণ তিনগুণ খরচে এই অপারেশন গুলো হয়। তাই আমরা এই যে কোনো জায়গার পাথর আমরা একটি ছোট ফুটার মাধ্যমে বা কোনো রকম কাটা ছিঁড়া ছাড়াই ক্যামেরার মাধ্যমে শেষ করতে পারি। স্যার অনেক ধন্যবাদ। আমরা একদম শেষের দিকে ছোট ছোট আরো দু একটা প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে চাই। খাবার, যে কোনো রোগের প্রথম উপসর্গ বা চিকিৎসা খাবার দিয়ে শুরু হয়, খাবার থেকেই রোগ হয়। এই খাদ্যাভ্যাস বা প্রতিরোধে খাদ্যাভ্যাস এই রোগীদের ক্ষেত্রে আপনি কি বলবেন? কিডনি রোগীর বা কিডনি রোগ প্রতিরোধে খাবার। এগুলো নিয়ে অ্যাকচুয়ালি অনেক গবেষণা হয়েছে, এবং একটা সময় মনে করা হতো যে মাংস খাওয়া যাবে না, মাছ খাওয়া যাবে না, বা হচ্ছে মাটির নিচে যেসব হয়, ফসল হয়, সেগুলো খাওয়া যাবে না, কিন্তু সিম খাওয়া যাবে না। কিন্তু আসলে এখন দেখা গেছে যে আসলে কোনোটাই কাজ করে না। বা তবে একটা ব্যাপার হচ্ছে যে যারা মাংস অনেক বেশি খায় এবং যারা ফাস্ট ফুড অনেক বেশি খায়, তাদের ক্ষেত্রে পাথরের পরিমাণটা কিছুটা বেশি। তাও এটা গবেষণা দিয়ে কোনো কোনো গবেষণাতে দেখা যাচ্ছে যে এটাও বেশি না। মূলত ওই যে আবার আমাকে একই জায়গায় ফিরে যেতে হবে, যে প্রস্রাবের ঘনত্ব যদি বৃদ্ধি পায় তবেই পাথরের পরিমাণ বৃদ্ধি পায়। তাই এই কারণে আমরা যারা এই বাংলাদেশের বা এই সাবকন্টিনেন্ট, আমরা তো মূলত আমাদের খাদ্যাভ্যাসটা, আমরা ধনী থেকে দরিদ্র সবাই অনেক পরিমাণ ভাত, অল্প একটু তরকারি বা মাংস দিয়ে খায়। যদি একজন ধনী মানুষও কিন্তু এরকম না যে অনেকগুলো মাংস অল্প একটু ভাত দিয়ে খাচ্ছে, কারণ এটা আমাদের খাদ্যাভ্যাস। তাই আসলে আমাদের ওই অনেক মাংস খাওয়া বা অনেক ফাস্টফুড খাওয়া এইটার জন্য পাথর হয় না। এই কারণে আমি আমার রোগীদেরকে সাধারণত কোনো খাবারই নিষেধ করি না, কারণ আমার কাছে মনে হয় যে এই পৃথিবীতে খাবারের ব্যাপারে নিষেধ করা, যে আপনি এটা খাবেন না, এটা খাবেন না, ওইটা খাবেন না, ওইটা খাবেন না, এটা হচ্ছে একটা রোগীকে খুব অসহায় করে দেয়। তো যেহেতু গবেষণা থেকে আমরা কোনো কিছুই পাচ্ছি না, তাই আমি বলবো একটাই কথা, সেটা হচ্ছে যে এই পরিমাণ পানি খেতে হবে যেন 2 লিটার প্রস্রাব হয়, এইটাই পাথর রোধ করতে পারে। স্যার আমরা বিভিন্ন ধরনের পেশা বা বিভিন্ন ধরনের চিকিৎসা শুরু হয় ফার্মেসি থেকে, সাধারণ জেনারেল জিপি ডাক্তার বা পাশের ফার্মেসি থেকে আমরা ওষুধ খেয়ে থাকি। যে কখন আমাকে সাধারণত কখন বুঝতে হবে যে আমাকে অবশ্যই একজন ইউরোলজিস্ট বা একজন কিডনি রোগ বিশেষজ্ঞ বা ইউরোলজিস্টের কাছে যেতে হবে, বিশেষজ্ঞ চিকিৎসকের কখন যেতে হবে? প্রথম কথা হচ্ছে যে আমাদের চিকিৎসা কখনোই ফার্মেসি থেকে শুরু হওয়া উচিত না। হ্যাঁ, কারণ হচ্ছে যে আপনি আপনার যে অসুখই হোক, আপনি একজন চিকিৎসকের কাছে যেতে হবে, সেটা ইউরোলজিস্ট না হোক। চিকিৎসক মানে হচ্ছে যার এমবিবিএস ডিগ্রি আছে বা বিডিএস ডিগ্রি আছে। সো যে সমস্যাই হোক না কেন, একজন এমবিবিএস বা বিডিএস এর মানে আপনি একজন চিকিৎসকের কাছে যেতে হবে। সেই চিকিৎসক আপনাকে যেভাবে গাইড করবে, আপনাকে সেই মতো ব্যবস্থা নিতে হবে। এখন একজন ইউরোলজিস্টের কাছে আসার জন্য যে লক্ষণগুলো আমি বললাম, যে কারো যদি ব্যথা হয়, পেটে ব্যথা, মাজায় ব্যথা, কুচকিতে ব্যথা বা প্রস্রাবের তল পেটে ব্যথা, এগুলো যদি ব্যথা হয় তাহলে সেই ইউরোলজিস্টের কাছে আসবে। কারো যদি বারবার প্রস্রাবে ইনফেকশন হয়, জ্বর হয়, প্রস্রাবে জ্বালা পড়ে, তাহলে ইউরোলজিস্টের কাছে আসবে।
অথবা কারো যদি প্রস্রাবে বাধা তৈরি হয় তাহলে সেই ইউরোলজিস্টের কাছে আসবে। আর ফার্মেসি থেকে ওষুধ নিয়ে আমি আশা করি যে আমরা সেই অবস্থা থেকে আমরা বের হয়ে আসতে পারবো, কারণ এরকম অনেক আমরা দেখেছি যে আপনি মানে তারা হচ্ছে যে ফার্মেসি যারা, তাদের তো এরকমও অনেকে আছে যাদের এসএসসি ডিগ্রিও নাই, তারা শুধু ওষুধের নামটা পড়তে পারে। এখন সে যদি একজন মানুষকে চিকিৎসা দেয় তাহলে সেটা ভুল, মানে সেই চিকিৎসাটা তার উপকারের চেয়ে ক্ষতি করার সম্ভাবনাই বেশি। তো যেহেতু চিকিৎসা একটি খুবই আপনি বলতে পারেন যে একটি খুবই সেন্সিটিভ ইস্যু, একটা মানুষের জীবন বা একটা মানুষের সঠিক চিকিৎসা যেমন তার জীবন মান অনেক উন্নত করতে পারে, সেই রকমই ভুল চিকিৎসা তার জীবন মান অনেক কমে দিতে পারে। তাই এই ফার্মেসি থেকে চিকিৎসা নয়, যে কোনো একজন চিকিৎসকের কাছে আসে। আর যদি আমি যে লক্ষণগুলো বললাম সেগুলো হলো ইউরোলজির কাছে আসলে একজন ইউরোলজিস্ট তাকে সাহায্য করতে পারবে। স্যার আমরা একদম শেষের দিকে স্যার প্রশ্ন যে মুক্তাদির হোসেন মৃধা শুভ স্যারকে আমরা কোথায় পেতে পারি, কোথায় তার কাছ থেকে চিকিৎসা নিতে পারি স্যার? আমি ইনসাফ বারাকা কিডনি হাসপাতালে 205 নাম্বার রুমে বিকাল 3টা থেকে 7টা পর্যন্ত সাধারণত চেম্বারে উপস্থিত থাকি। এটা হচ্ছে আমার যে প্রাইভেট প্র্যাকটিস সেটা। আর আমি ঢাকা মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক হিসাবে কাজ করছি এবং সেখানে আবাসিক সার্জন হিসাবে কাজ করছি। বহির্বিভাগের 1 নাম্বার রুমে আমার চেম্বার। সো সরকারি হাসপাতাল বা বেসরকারি হাসপাতালের চেম্বারে আমার সাথে যোগাযোগ করলে আমি পরামর্শ দিতে পারি। স্যার ইনসাফ বারাকা হাসপাতাল স্বাস্থ্য কথা এই অনুষ্ঠানে আপনি আমাদের আজকে প্রথম অতিথি, আমাদের সোশ্যাল মিডিয়া ভিত্তিক আজকে 72তম পর্ব। এর আগে অনেক কনসালটেন্ট এসেছে, আজকে আপনি এসেছেন। তো স্যার আমাদের এই ছোট্ট প্রয়াস মানুষকে স্বাস্থ্য সচেতন করতে, এই বিশেষজ্ঞ ডাক্তারদেরকে, চিকিৎসকদেরকে, স্যারদেরকে মানুষের সামনে নিয়ে এসে মানুষকে সচেতন করার এই প্রচেষ্টাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? এটা আসলে তো এখন ধরেন যে সোশ্যাল মিডিয়া আমাদের খুব ভালো দিকগুলো যেগুলো, সেটা হচ্ছে যে আমাদের সামাজিক সচেতনতা অনেক বেশি বৃদ্ধি করতে পারে। এবং এই যে আমাদের যে কিডনির অসুখ নিয়ে যে আপনাদের যে এই ধরনের যে প্রয়াস, এটা আমি খুবই, আপনি বলতে পারেন যে আমি মনে করি যে এটা খুবই প্রয়োজনীয় একটা বিষয় এবং এটা মানুষের অনেক উপকার করবে যদি এটা মানুষের কাছে পৌঁছায়। তাহলে হচ্ছে যে মানুষ সচেতন হবে এবং তারা তাদের অসুখ সম্বন্ধে জেনে সেটার চিকিৎসা করতে পারবে। তাই আমি অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করব যে আপনাদের এই প্রয়াস অব্যাহত থাকুক এবং এটা যেন সাধারণ মানুষের কাছে পৌঁছায়, সেই বিষয়ে যে যে ব্যবস্থাপনা নেওয়া দরকার আপনারা যদি সেই ব্যবস্থাপনা নেন তাহলে একই সাথে হচ্ছে রোগীরা উপকৃত হবে এবং তারা সঠিক চিকিৎসা সঠিক জায়গায় গিয়ে নিতে পারবে। কারণ এখনো আমাদের চারিপাশে অনেক প্রতারণামূলক চিকিৎসা আছে, অনেক প্রতারণামূলক ব্যবস্থাপনা আছে। সেই ব্যবস্থাপনা থেকে বের হয়ে মানুষের জন্য সঠিক চিকিৎসা নিশ্চিত করার জন্য আপনাদের এই প্রয়াস আগামী দিনে অবশ্যই একটি মাইল ফলক স্থাপন করবে বলেই আমি বিশ্বাস রাখি এবং সেই আশায় ব্যক্ত করি। ধন্যবাদ স্যার। অনেক কিছু শোনার ছিল, অনেক কিছু বলার ছিল। কিন্তু আমাদের সময় কম। ইতিমধ্যে প্রায় ৩৫ মিনিট আমাদের এই অনুষ্ঠানটা চলেছে। আর যারা আরো কিছু জানতে চান অবশ্যই সোশ্যাল মিডিয়ায় ডাক্তার মুক্তাদির হোসেন মৃধা নামে ফেসবুক পেজ রয়েছে। ইনসাফ বারাকা হাসপাতালেও স্যারের কনটেন্ট রয়েছে। আর বিশেষ করে স্যারের বৈকালিক চেম্বার রয়েছে ইনসাফ বারাকা হাসপাতালে, আপনারা আসবেন। এই স্যারের চিকিৎসা নেবেন। স্যারকে আমাদের অনুষ্ঠানে আবারও কোনো একটা সময় কোনো একটা বিষয় নিয়ে পাবো। স্যারের কনটেন্ট আমাদের পেজে আমরা সবাই দেখব এবং স্বাস্থ্য সচেতন হব। সেবা নিন, সুস্থ থাকুন, রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য সেবায় আস্থার প্রতীক ইনসাফ বারাকা হাসপাতাল। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। শুভরাত্রি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।